আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নবদূতের আজকের আয়োজনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাশিদুল হক রিয়াদ। আপনারা জানেন নবদূতের তরফ থেকে আমরা সবসময় সর্বশেষ যে আপডেটটুকু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে শেয়ার করতে পছন্দ করি এবং আমরা অথেন্টিক সোর্স থেকে এগুলো কালেক্ট করে আপনাদেরকে জানাচ্ছি। আমার সাথে যারা যুক্ত হবেন দয়া করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। আপনারা যখন আমাদের সাথে কানেক্ট হবেন তখন আমরা খুব সহজে আমাদের কথাগুলো অন্যকে পৌঁছাতে পারবো। দয়া করে আপনারা শেয়ার করবেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক কথাগুলো আসছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই কথাটুকু শেয়ার করার জন্য, অন্যের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই লাইভ ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। চলুন আমরা মেন পয়েন্টে কথা বলি। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে একজন প্রধান কোনো সমন্বয়ক নেই বা দুজন কোনো সমন্বয়ক নেই। এই কোটা সংস্কার আন্দোলনটা যখন শুরু হয় এখানে মোটামুটি অনেক মানুষই সমন্বয়কের দায়িত্বে ছিল। তো সমন্বয়কের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে আপনারা একজন বা দুজন সমন্বয়ক বা দুজন ব্যক্তির কথা শুনে বিভ্রান্ত হবেন না। এই সমন্বয়কে অনেকেই আপনার দেখা গেছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর চাপে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে ওনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, কথা বলছেন। এগুলো থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ অন্যান্য সমন্বয়করা দেশবাসীর কাছে অনুরোধ করেছেন। এবং বলে রাখা ভালো, এই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় আপনারা জানেন এটা প্রথম ঢাকা থেকে শুরু হলেও এটা পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার সেটা ইডেন কলেজ থেকে শুরু করে তিতুমির কলেজ, সরকারি কলেজ, বাংলা কলেজ, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এটি ছড়িয়ে পড়ে এবং এমন একটি অবস্থা যে সরকার এই ছাত্র আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলনকে রোধ করতে, এটাকে আপনার সরকারের কন্ট্রোলে নিয়ে আসার জন্য কারফিউ পর্যন্ত দেওয়া হয়েছে। আপনারা জানেন 2007 সালের পরে বাংলাদেশে গত আপনার এই 17-18 বছরে কোনো কারফিউ ছিল না, এবং কারফিউটা 1991 সালে এরকম ধরনের লাগাতার কারফিউ ছিল, যেটা এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলনের সময় সেটা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলার বাহিনী এমন একটি অবস্থায় পড়েছিল যে বাংলাদেশের পুলিশ, বিডিআর, র্যাব যে বাংলাদেশের আইন শৃঙ্খলা তাদের অধীনে ছিল না, তাদের কন্ট্রোলে ছিল না। সেই জন্য সরকারের তরফ থেকে এই কারফিউ ঘোষণা করে আর্মিদেরকে নামানো হয়। বাংলাদেশের বর্তমান এই কারফিউকে উপেক্ষা করে অনেক সাধারণ মানুষ আন্দোলন করছে। আমি মেইন পয়েন্টে আসবো। আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের তথ্যগুলো অথেন্টিক সোর্স থেকে দেশের জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সাহায্য প্রয়োজন। আপনারা ছাড়া এগুলো আমরা করতে পারবো না। এই আমরা সমাজকে অনেক নষ্ট করেছি, প্রত্যেকটা আমরা মানুষ দায়ী এই সমাজের অবক্ষয়ের জন্য, এই সিচুয়েশনের জন্য। কারণ আমরা গত এই 20-25 বছর, 15 বছর, 10 বছর যেভাবে বলেন, আমরা যেভাবে অপসংস্কৃতি দিকে ঝুঁকেছি, যেই সংগঠন বা দেশের স্বার্থে আমরা কখনোই কোনো কথা বলিনি সবসময়। আপনারা দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা মেন পয়েন্টে যাই, আপনারা প্লিজ শেয়ার করুন। 4 সমন্বয়কের সন্ধান ও 4 জন মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে আপনার এই যে কোটা সংস্কার আন্দোলনের 2 জন সমন্বয়ক। এটা বিবিসি থেকে আমি কোট করে আপনাদেরকে পড়ছি, শোনাচ্ছি। আপনারা দয়া করে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবেন। 4 দফা দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই 4 দফা দাবি তুলে ধরেন ছাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। অন্যান্য সমন্বয়কদের পক্ষে এইসব দাবি তুলে ধরা হয়েছে বলে তারা দাবি করেছেন যে অন্যান্য সমন্বয়করা তার দাবির সাথে ছিল। তাদের দাবির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদেরকে হয়রানি বন্ধ করতে হবে, নিখোঁজ 4 জন সমন্বয়ক সহ যারা গুম হয়েছে বা নিখোঁজ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল। সেই সাথে আন্দোলনের নেতৃত্বকারী সমন্বয়কদের নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। তারা আরেকটি পয়েন্টে কথা বলছেন, 3য় দফায় গণহত্যার সাথে জড়িত
মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতা আনতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। অর্থাৎ 4 জন মন্ত্রীর অব্যাহতি চাচ্ছে তারা, যে 4 জন মন্ত্রীর বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্যের কারণে এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনটার ভেতরে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়েছে। তাদের দাবি অনুযায়ী আমি কথাগুলো বলছি। তাদের চতুর্থ যে দাবি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা হয়েছে। সেই সব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতা আনতে হবে। অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ইনানকে এখান থেকে, ছাত্রলীগ থেকে তাদেরকে অপসারণ করে তাদেরকে আইনের আওতা আনতে হবে। এটা চতুর্থতম তাদের আলটিমেটাম ছিল সরকারের প্রতি, এবং এটা 24 ঘন্টার জন্য দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভিতরে যদি পূরণ না করে হয় তখন তারা কি বলছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বেঁধে দেওয়া ওই সময়ের মধ্যে দাবি পূরণ না করলে বুধবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে 2 সমন্বয়ক। যদি 24 ঘন্টার ভেতরে না হয়, বুধবারে বাংলাদেশের সকল জনগণকে রাস্তা নামার জন্য তারা আহ্বান জানিয়েছে। যে 4 জন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছে তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রাশিদুল ইসলাম, রিফাত ও আবু বক্কর মজুমদার। এই 4 জনকে তারা চাচ্ছে যে নিখোঁজ থেকে তাদেরকে নিয়ে আসার জন্য। হাসপাতালে ভর্তি থাকায় এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যার নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনটা এত বিশাল একটি জায়গা গিয়েছিল শান্তিপূর্ণভাবে, সেই সমন্বয়ক নাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেনি। আপনারা জানেন তাকে গুম করা হয়েছিল, তাকে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ডভাবে নির্যাতন করা হয়েছিল এবং তাকে চোখ বেঁধে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। সেজন্য তিনি গুরুতর অসুস্থ থাকার কারণে এই সংবাদ সম্মেলনে যুক্ত হতে পারেনি। তাছাড়া এই সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার কথা ছিল সার্জিল আলম। আপনারা তাকে সবাই চেনেন, তার অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, সে কে আপনারা ভালো করে বুঝতে পারছেন। ও হাসনাত আবদুল্লাহ এই সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও তারা আসতে পারেনি বলে জানিয়েছেন 2 সমন্বয়ক। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপডেটগুলো আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই কথাগুলো শুধুমাত্র একটি বাংলাদেশের মানুষকে সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেওয়া। আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এই লাইভ ভিডিওটা দেখছেন দয়া করে শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি লাস্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি। আপনার বিবেককে, আমার বিবেককে যদি প্রশ্ন করি, গত 5, 6, 8, 10 বছরে কি করেছি আমরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করলে পাবো। এই মুহূর্তে যদি পরিমণি আসতো, এই মুহূর্তে লাইভ ভিডিওতে যদি হিরো আলম আসতো, এই মুহূর্তে যদি বাংলাদেশের এই যে তথাকথিত যে আপনার ভণ্ড যে সুশীলরা, যারা এই যে যুবকদেরকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে, এই ভণ্ডগুলো যদি আপনার এখানে বসতো, আমরা সাধারণ মানুষরা হাজার হাজার লাইক দিতাম। এই নষ্ট মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি প্রমোট করি, এই জন্য আজকে আমাদের সাধারণ ছাত্রদের পাশে আমরা কাউকে পাচ্ছি না। আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা কি করবেন। তবে একটা কথা মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। আমরা যা করব সেটা আমাদের কাছে ফিরে আসবে। আমরা যদি এই নষ্টামি সমাজকে প্রমোট করি, মানুষের কাছে পৌঁছায় শেয়ার করে, এই নষ্ট সমাজে আমাদেরকে আসবে, আমাদের কাছে ভালো সমাজ আসবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে যারা ছিলেন ধৈর্য সহকারে। এখনও 31 জন মানুষ দেখছেন, আপনাদেরকে স্যালুট, যে আপনারা এই বাংলাদেশের সত্যিকার অর্থে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। সবাই শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।